মার্জার অর ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি। তো এখানে কি হয় যে লাইক এখন যে সিচুয়েশনটা আছে সেই সিচুয়েশনটা বলতেছি আমরা কি কোভিড নাকি কোভিড-19 এফেক্ট জি সব জায়গায়। জি তো কোভিড-19 এফেক্ট যদি হয় তো মানুষ এখন কি চেষ্টা করবে, যে ধরেন চাইলে তো রেভিনিউ বাড়বে না, রেভিনিউ বাড়বে, রেভিনিউ তো ফল করতেছে আরো। রেভিনিউ সবারই ফল করতেছে। তো ধরেন কারো যদি দুইটা কোম্পানি থাকে এ আর বি, জি তাহলে এই দুইটা যদি ধরেন একই লাইন অফ বিজনেস করে বা যদি ডিসিমিলার লাইন অফ বিজনেসও করে, অনেক কিছু হতে পারে আর কি, যে হয়তো জি এই কোম্পানি হয়তো ব্যবসা চালাতে পারছে না, এই কোম্পানি মোটামুটি ব্যবসাটা চালাতে পারছে। যদি একই লাইন অফ বিজনেস হয় তখন চেষ্টা হবে যে কি একটা মার্জ করে ফেলার জন্য নাকি, মানে জি বি স্যার কোম্পানিকে এটার সাথে অ্যামালগামেট করে ফেলা নাকি, জি যদি এটা লস বা এটা মার্জিনাল প্রফিট করছে। কারণ এগুলো কিন্তু বিজনেসের বিভিন্ন টাইপসের স্ট্র্যাটেজি, যে আসলে সত্যিকার অর্থে কেউ যদি সাস্টেইন করতে না পারে তখন কি করবেন। হুম তো এই অ্যামালগামেশন মার্জার এই স্কিমগুলো বিদেশে কিন্তু অনেক পপুলার, মানে ইভেন ইন্ডিয়াতেও কিন্তু মার্জার নিয়ে আপনার অনেক ইনস্ট্যান্সেস আছে। আমাদের দেশে মার্জার গুলো হয় বাট ইনস্ট্যান্সেস গুলো খুব কম। হুম তো মার্জারের অনেক বেনিফিট আছে, অনেক অ্যাডভান্টেজ আছে, অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো আলাদা ব্যাপার। আমরা যখন ট্যাক্স পয়েন্ট অফ ভিউতে যাই তো এটার একটা 18 নাকি, আর এখানে একটা 18 আছে ইনকাম ট্যাক্স পয়েন্ট অফ ভিউতে বলছি। হ্যাঁ তো যখন এইটা এটার সাথে কি মার্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ তখন এটা আর থাকতেছে, মানে এই 18টা আর থাকবে, এটা আর থাকবে না। তখন হয়ে যাবে কি শুধু এটা এক্সিস্ট করবে। হুম এটা আর থাকছে না, কারণ এটা এটার সাথে এটা অ্যামালগামেটেড হয়ে যাচ্ছে, বুঝছেন। তো এখন তাহলে এটা ছিল একটা গোয়িং কনসার্ন, যে হয়তো ব্যবসাটা চালাচ্ছিল। এখন যেহেতু মার্জার হয়ে যাচ্ছে, এটা যেহেতু আর চলতেছে না, এটার সাথে মার্জ হয়ে যাচ্ছে, তাহলে এইটার তো নিশ্চয়ই আগে কিছু ক্যারি ফরওয়ার্ড লস থাকতে পারে নাকি, থাকতে পারে না এটার? হ্যাঁ এইটার তো কিছু এটার কিছু আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন থাকতে পারে, থাকতে পারে তো। জি স্যার তো তাহলে এইটা এই কোম্পানি মানে যার সাথে মার্জ হচ্ছে সে কি ক্যারি ফরওয়ার্ড লসটা বা আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন এটার বেনিফিটটা তারা নিতে পারবে কিনা? না পারবে না স্যার, হ্যাঁ পারবে না স্যার, পারবে স্যার, হ্যাঁ পারবে পারবে স্যার। না স্যার, না স্যার আচ্ছা এখন দুই রকম মত আসছে আর কি, যে পারবে পারবে না। পারবে না স্যার, পারবে না স্যার। না না আপনি তো পারবে না বলতেছেন, তাহলে আপনার যুক্তিটা কি? যুক্ত হচ্ছে স্যার সেকশন 42(4) হ্যাঁ এখানে বলে দিয়েছে যে আদার দেন যদি ইনহেরিটেন্স যদি সাকসেশন হয় সেক্ষেত্রে আপনার ইয়া হবে না, মানে লিমিটেশনে বলে দিয়েছে সেট অফ করা যাবে না। জি স্যার। আচ্ছা আর যিনি বলতেছেন হবে তার মত কি? স্যার এটা এটা যখন আমি এ আর বি এ স্যার যখন আমি মার্জ করে ফেলবো তখন তো সব এ এন্ড বি এর লায়াবিলিটি সব বি এর সব লায়াবিলিটি এ পজেস করবে স্যার, এ পজেস করলে তারপরে স্বাভাবিক, মানে এর কোনো লায়াবিলিটি থাকলে এটা তো ওর সাথে যাবে এবং লস এর যা জায়গা আছে সব তো মার্জ হয়ে যাবে অ্যাফিলিয়েশন। আমি একটু স্যার বলতে চাই স্যার, এখানে আরো একটু। হ্যাঁ বলেন। ওই যে প্রথম ভাই যে বললো যে মানে 42(4) অনুযায়ী ঠিক আছে, যে এটা ইনহেরিটেড হইলে মানে পারবে, এটা তো আছে এজ ওয়েল এজ যে যারা লস আপনার ক্যারি ফরওয়ার্ড করবে বা অ্যাডজাস্টমেন্ট করবে সেটা ওই কোম্পানি যে আসলে কি করে মানে ও ইনকার্ড দ্য লস, একমাত্র ওই কোম্পানি পারবে যে লসটা ইনকার্ড করছে। হ্যাঁ এখন তো অলরেডি ডিসপোজ অফ, হ্যাঁ বন্ধ, তো ওই বন্ধ কোম্পানি লস মানে ওই এ কোম্পানি দ্যাট ইজ যে এখন কন্টিনিউইং আছে বা গোয়িং কনসার্ন হিসেবে আছে সে করতে পারবে না। এই দুইটা যুক্তি আছে। আচ্ছা যিনি পারবেন বলতেছেন ওনার কথাটা শুনতে যাচ্ছে। যিনি পারবেন বলতেছেন বা যিনি পারবেন বলতেছেন উনি কি যুক্তি দিয়ে বলছেন পারবেন? বলবো হ্যাঁ বলেন। স্যার এখানে বি এর যে নেট অ্যাসেট এবং লায়াবিলিটি এগুলো এর সাথে মার্জ হবে এবং
মার্জ হওয়ার ফলে এখন এর বি এর সকল দায় দায়িত্ব স্যার এ নিবে স্যার। এজ আ রেজাল্ট প্রফিট এন্ড লস দুইটাই ওইখানে মার্জ হয়ে যাবে এবং এটার ট্যাক্স বেনিফিটটা আলটিমেটলি এরা নিবে। যদি মার্জ না হইতো কিন্তু একই কোম্পানি সিস্টার কনসার্ন হইতো তখন বি এর লসটা এ কে রিফান্ড করতে পারতো না। এখন যেহেতু মার্জ হয়ে গেছে এজ আ রেজাল্ট এখন সব লায়াবিলিটি এবং ট্যাক্স লায়াবিলিটিও যদি থাকে বি এর এটাও এ বহন করবে। না এটা তো আছে যে ধরেন আমি যখন এ ছিল নেট অ্যাসেট 10,000, বি নেট অ্যাসেট 5,000, সো দুজন মিলে নেট অ্যাসেট কত? 15,000। 15,000। সো যদি হয় তাহলে এটা যদি কোনো লায়াবিলিটি থাকে সেটা তো এবি কে বহন করতে হবে। জি। বা যদি এর সাথে মার্জ হয় এ লিমিটেড কে বহন করতে হবে নাকি? এ লিমিটেড যদি তার 5,000 টাকা শেয়ারের ইকুইভ্যালেন্ট ওকে যদি শেয়ার ইস্যু করে দেয়, হ্যাঁ সে তো এখানেও আছে, কিন্তু শেয়ার ইস্যু করে দিল মানে ওর এটার ইকুইভ্যালেন্ট শেয়ার ইস্যু করে দিল, বুঝেন নাই? এটা যদি আপনি রবি ধরেন আর এটা যদি এয়ারটেল ধরেন, তাহলে এখন যে কোম্পানিটা হইছে আপনার রবি তো আছে, এখানে কি এয়ারটেলের শেয়ার নাই? এটাতে আছে স্যার। এটাতে শেয়ার আছে তো? জি আছে স্যার। তো শেয়ার থাকলে তাহলে এই এয়ারটেলের যত ট্যাক্স ভ্যাটের কেস আছে সব তো রবিকে বহন করতে হবে। তাহলে ওর যদি দায় থাকে সেটা পাবে, আর যদি অ্যাসেট থাকে তাহলে পাবে না কেন? দুইটাই তো স্যার পাবে। অলরেডি স্যার অ্যামালগামেশনের ডেফিনেশনেই তো ওইটা আছে যে অল অ্যাসেট এন্ড লায়াবিলিটিস মানে ট্রান্সফার টু অ্যামালগেটেড কোম্পানি। হ্যাঁ সেটা স্যার অ্যাসেট যাবেই। তো আসলে সত্যিকার অর্থে দেখেন এখানে আমাদের মার্জারে যেটা আছে, যেটা আপনারা অলরেডি বলছেন, where any person carrying on any business or profession has been succeeded in such capacity by another person otherwise than by inheritance, মানে আমি যদি পুরোটা শেয়ারটা কিনে নিতাম মানে তাহলে ওই কোম্পানিতে আসলে তো ইয়ে করছে কি সাকসিড করতেছে, মানে আমি ইনহেরিটেন্স ছাড়া যদি হয় তাহলে no person other than the loss incurring the loss shall be entitled to have the loss in such business or profession set off against his income under any other head, মানে যে লস করছে সে ছাড়া অন্য কাউকে দিবে না। আচ্ছা ডেপ্রিসিয়েশন কি বলে? আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন ওখানে কিছু লেখা আছে? আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশনে আমাদের যে যদি আমরা যাই আর অ্যামালগামেশনের জন্য আমাদের কি আছে যে এখানে আইনের মধ্যে সেকশন 2 তে শুধু স্পেসিফিক কিছু জিনিস দেওয়া আছে যে অ্যামালগামেশন ইন রিলেশন টু কোম্পানিজ মিন্স the merger of one or more company with another company, এখানে কিছু হাবিজাবি বলা আছে, all the property of the amalgamating property, all the liabilities amalgamated company হবে। আর এখানে কি বলছে, the shareholders holding not less than 9/10 in the value of the shares in our companies they immediately before them become shareholders of the amalgamated company। তো এখানে কিছুটা শর্ত দেওয়া আছে। স্যার এই যে 9/10 কথাটা মানে এই যে লাস্টের প্যারাটা একটু বলবেন স্যার, এই জিনিসটা কি বোঝাতে যাচ্ছে? এটা বলতেছে যে the shareholders holding not less than 9/10 9/10 মানে কত? যদি 100টা শেয়ার থাকে তাহলে কয়টা শেয়ার হবে? তার 90% সে অ্যাকোয়ার করতে হবে। হ্যাঁ মানে 9/10 তার মানে কত? আপনি 10 ভাগ 90%। 90% বুঝছেন? বলছে কি the shareholders holding not less than 9/10 in the value of shares in the amalgamating company। amalgamating company কোনটা? amalgamating company বি কোম্পানি বি হচ্ছে amalgamating company আর এ হলো অ্যামালগামেটেড আর এ হচ্ছে কি amalgamated স্যার এখানে 9/10 নিয়ে স্যার একটু আমার একটু একটা কনসার্ন ছিল স্যার, শেয়ার করব না স্যার। এই যে 9/10 এর যে বিষয়টা আমি লটা পড়ে যেটা বুঝলাম, এই 9/10 এর বিষয়টা হলো যে ধরেন এই কোম্পানির যদি আগে থেকে বি কোম্পানিতে কিছু শেয়ার থেকে থাকে তাইলে ওইটা বাদে এক্সিস্টিং যতটুকু আছে তার 90% সে এখন অ্যাকোয়ার করতে হবে আগেরটা বাদ, এরকম কিনা স্যার? আমি কি আপনাদের ক্লিয়ার করে দিতে পারছি স্যার? এখানে কি বলছে মানে এটা কি জন্য আমরা বলতেছি? অ্যামালগামেশনের জন্য আর কি। অ্যামালগামেশন হয় কিনা
জি স্যার অ্যামালগামেশন হতে বলছে কি দ্য শেয়ার হোল্ডার্স হোল্ডিং, মানে এখানকার যারা শেয়ার হোল্ডার আছে এখানকার শেয়ার হোল্ডার আছে মিস্টার রহিম, বুঝছেন? এই বি কোম্পানির শেয়ার হোল্ডার। তাহলে বি কোম্পানির কিসের শেয়ার হোল্ডার? অ্যামালগামেটিং কোম্পানির শেয়ার হোল্ডার নাকি? জি জি বলতেছে the shareholders holding not less than 9/10 in the value of the shares in the amalgamating companies or companies otherwise than shares already held by, মানে এটা ছাড়া, মানে আগের শেয়ার ছাড়া, আগের কোন শেয়ার বাদ দিয়ে, মানে এই কোম্পানিতে তার আগে যাই শেয়ার থাকুক না কেন, এই কোম্পানির 9/10 শেয়ার থাকে, কার? মিস্টার রহিম বা করিম যে থাকুক, তার যদি 9/10 শেয়ার থাকে, বিকাম শেয়ার হোল্ডার্স অফ দ্য অ্যামালগামেটেড কোম্পানি। অ্যামালগামেটেড কোম্পানি কোনটা? মানে এখানকার যারা 9/10 শেয়ার হোল্ডার আছে তারা এটারও কি হবে? শেয়ার হোল্ডার হবে। এটা কিন্তু শেয়ার কিনে বেচা হচ্ছে না, এটা মার্জার হয়ে কি এই কোম্পানিরও শেয়ার হবে। যে কোম্পানি মানে তার এ কি কমপক্ষে বি এর 90% অর 90% অর অ্যাবাভ শেয়ার হোল্ডার হতে হবে, এরকম বিষয়টা না ভাই। এখানকার 9/10 যারা শেয়ার হোল্ডার আছে, এই যে এরা এই কোম্পানির শেয়ার হোল্ডার হতে হবে, তাহলে এটাকে মার্জার বলা হবে। কারণ যদি এই রহিম যদি এতে শেয়ার না পায় তাহলে এটা কি মার্জার হবে? তাহলে তো এ বি শেয়ার হোল্ডারদের কিনে দিচ্ছে, আসলে তো শেয়ার কিনতেছে না, ইট ইজ বিং মার্জড, রাইট, ইট ইজ বিং মার্জড হতে হলে কি এই বি এর শেয়ার হোল্ডারকে শেয়ার দিতে হবে না এই কোম্পানি এতে? তাহলে অবশ্যই স্যার মিনিমাম দিতে হবে। এই কোম্পানিতে যদি মিস্টার রহিমের আগে শেয়ার থাকেও, এই কোম্পানিতে মিস্টার রহিমের আগে যদি শেয়ার থাকে, ওই জন্য বলতে কি আদারওয়াইজ দেন শেয়ারস হেল্ড দেয়ারইন ইমিডিয়েটলি বিফোর দ্য মার্জার, মানে এখানে রহিমের শেয়ার থাকুক আর না থাকুক, এই কোম্পানি 9/10 শেয়ার হোল্ডারদেরকে এখানে শেয়ার পেতে হবে, বুঝছেন? তাহলে মার্জার হবে, বুঝেন নাই? মানে স্যার একটু আবার বলেন। বি কোম্পানির 9/10 শেয়ার হোল্ডারদেরকে অ্যামালগামেটেড কোম্পানির শেয়ার হোল্ডার হইতে হবে। কত? তাহলে বি কোম্পানির কত শেয়ার হোল্ডার? অ্যাট লিস্ট 9/10 শেয়ার হোল্ডারকে এই কোম্পানির শেয়ার হোল্ডার হতে হবে, তাহলে এটা মার্জার হবে, নাহলে মার্জার হবে না, বুঝছেন? জি স্যার। এখন প্রবলেমটা হচ্ছে আমাদের যত অ্যামালগামেশন মার্জার আমরা যেটাই বলি না কেন, এই স্কিমটা কিন্তু কি হয়, এটা কিন্তু ইনকাম ট্যাক্স লতে ডিফাইন করা হয় না যে কিভাবে জিনিসটা হবে। এটা কিন্তু খুব ব্রড ডেফিনিশন, এটা কিন্তু খুব ব্রড। হ্যাঁ, এটা কিন্তু খুব ব্রড। কারণ দেখেন, আমি যদি এখানে মার্জার হয়, এটা যদি 31 ডিসেম্বর ইয়ার এন্ড হয়, 31 ডিসেম্বর ইয়ার এন্ড হয়, আর এটা যদি আমি 30 জুনে মার্চ করি, 30 জুনের ডেটে মার্চ করি, তাহলে এটার একটা আপনার ট্যাক্সের হিসাব আছে না কিছু, এটার ওপেনিং ব্যালেন্স বা এগুলো আছে না, মানে তার ট্যাক্স রিটার্ন ডাউন ভ্যালু বা যে সমস্ত হিসাবগুলোর মাধ্যমে আমি ট্যাক্সটা করি, এই হিসাবটা এখানে আছে না? তাহলে এটা কখনকার নিব? এটা কি 30 জুন পর্যন্ত ট্যাক্স রিটার্ন দিবে? তারপর কি হবে? তারপর কি আমি এই ভ্যালুটা এখানে আসবে? কোন ভ্যালুতে আনবো? আবার সবসময় তো নেট অ্যাসেটের সমপরিমাণ তো শেয়ার দিচ্ছে না, তার বি শেয়ার হোল্ডারদের তো এক্সপেকটেশন থাকবে আরো বেশি, বি তো আরো বেশি টাকা, বি শেয়ার হোল্ডাররা আরো বেশি শেয়ার এখানে চাইতে পারে, তার 5,000 টাকা শেয়ারের ইকুইভ্যালেন্ট যে শেয়ার চাইবে তা তো না। কারণ দেখতে হবে কি আমি দুইটা কোম্পানি মার্জ হওয়ার পর এটার ভ্যালু কি দাঁড়ায়, ওখানকার আমি কি এর নেট অ্যাসেটের ইকুইভ্যালেন্ট ওকে শেয়ার দিব। তো এই জন্য কি হয় যে সত্যিকার অর্থে আমাদের যে আপনার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের সত্যিকার অর্থে কি এই ট্যাক্স ট্রিটমেন্ট অ্যামালগামেশনের জন্য কি ক্লিয়ার না। এখানে ম্যাক্সিমাম সিদ্ধান্তটা হয়, ম্যাক্সিমাম সিদ্ধান্ত হয় হাইকোর্ট থেকে, মানে ম্যাক্সিমাম জাজমেন্ট গুলো হয় হাইকোর্ট থেকে। তো হাইকোর্ট যদি বলে যে তুমি লসটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবা, বা হাইকোর্ট যদি বলে তুমি আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশনটা তুমি নিতে পারবা, তখন ইনকাম ট্যাক্স ল প্রিভেইল করবে না হাইকোর্টের ল প্রিভেইল করবে? হাইকোর্টের ল প্রিভেইল করবে। হাইকোর্টের লটা প্রিভেইল করবে, কারণ ইনকাম ট্যাক্সের ল কোশ্চেন অফ ল যখন অ্যারাইজ হয় তখনই তো যায় হাইকোর্টে। জি, তো এই জন্য কি হয় যে সত্যিকার অর্থে কি এটা হয় না। আর সবচেয়ে বড় জিনিস কি, আমরা বাইরে যে সমস্ত ট্যাক্স ট্রিটমেন্ট গুলো দেখি যে অ্যামালগামেশন হলে সাধারণত যেহেতু আসলে একটা কোম্পানি গোয়িং কনসার্ন হিসেবে ট্রান্সফার হচ্ছে, মানে ব্যবসাটা তো চলতেছে নাকি, ও তার ব্যবসা বন্ধ করে দিচ্ছে না, যে ব্যবসা ছিল সেটাই তো করে। হ্যাঁ, তো তাহলে ওই অ্যামালগামেশনের ক্ষেত্রে কিন্তু ট্যাক্স নিউট্রাল হয় সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড, বা ট্যাক্স এক্সাম্পশন থাকে, মানে এটার জন্য কোনো ধরনের ট্রান্সফার ট্যাক্স দিতে হয় না। কিন্তু আমাদের দেশে স্পেসিফিক কোনো গাইডলাইন না থাকার কারণে এক একজন এক একভাবে এটাকে ইন্টারপ্রিট করে। তো আমরা এখানে কিছু ম্যাথস আছে, ম্যাথস গুলো একটু সলভ করার চেষ্টা করি যতটুকু সম্ভব, কারণ আমাদের সময় তো ঘনিয়ে আসছে খুবই অল্প, তো আমরা একটা একটা করে দেখি আর কি। হ্যাঁ, তো
তো লেট আস স্টার্ট উইথ মে জুন 2019। এখানে ম্যাথটা একটু দেখি। আপনারা একটু খুলেন মে জুন 2019। কত নম্বর ম্যাথটা? 3A। আপনার এটা একটু পড়েন, হ্যাঁ, বিশাল ম্যাথ একটু পড়েন। স্যার কোনটা 3A? 2000 মে জুন 2019 এর 3A। আচ্ছা এটা একটু পড়েন ম্যাথটা। এখানে ম্যাথে দুটা পার্ট আছে আসলে সত্যিকার অর্থে। আপনারা একটু আগে পড়েন, পড়ার পর আমি গাইড করে দিচ্ছি।
করা হয়েছে সবার? স্যার স্যার কামাল বলছিলাম Yes, sir. স্যার। হ্যাঁ স্যার স্যার কামাল বলছিলাম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি আমি এটা ইয়া করে স্যার আপনাকে পাঠাইছি হোয়াটসঅ্যাপে আর কি। হ্যাঁ এটা ডিটেইলসটা একটু করে ফাইন। হোয়াটসঅ্যাপে এখানে পাঠাইছি। যেটা আছে এই ম্যাথটা আসলে টেকনিক্যালি অনেক অনেক বড় মনে করছে, বাট সত্যিকার অর্থে এখানে আপনার 24 যদি আমরা চিন্তা করি, এটার মধ্যে ওয়েট যদি 12 বা 12 যদি আমরা যদি 12 প্লাস 12 চিন্তা করি, তাহলে কিন্তু এটা আপনি দেখবেন প্রথম 12টা আনসার করা ইজিয়ার। প্রথম আমরা যদি কর্পোরেট ট্যাক্স কম্পিউটেশনটা বুঝি বা জানি, তাহলে প্রথম 12টা আনসার করা ইজিয়ার, কারণ এখানে কম্পিউটেশন ছাড়া কিছু নাই, কারণ আমাকে ইনকাম ট্যাক্স কম্পিউটেশন করতে হবে। আর সেকেন্ডে যেটা আছে রেকমেন্ড দ্য বেস্ট পসিবল অপশনস। সো যদি আপনি এটা না করেন, 1 না করেন, তাহলে কি 2 করতে পারবেন? না 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 স্যার সম্ভব না স্যার, জি আনসার করা যাবে না। নেট প্রফিট বের করে নিতে হবে স্যার। হ্যাঁ, মানে 1 যদি শেষ না হয় আমি 2 করতে পারবো না। তাহলে 1 জি, আমি স্যার। কিভাবে আমি ভালো করে করতে পারবো? পরীক্ষার হলে সবচেয়ে বড় যে সমস্যা আমি যেটা মনে করি যে আমারও যদি যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমাদের সবসময় মনে হতো যে আসলে একটা বড় কোয়েশ্চেন টু মি, এটাকে আমি বলি where to start। হ্যাঁ, এটা না নাকি? এটা হয়তো জি স্যার। জি কোত্থেকে শুরু করব? সবচেয়ে বড় প্রবলেম ওর মধ্যে। জি সবচেয়ে বড় প্রবলেম। তাহলে আমরা এই বড় প্রবলেমকে সলভ করার জন্য আমরা কি করি? আমরা বিভিন্ন টেকনিক করি, শিখি, যাতে পরীক্ষার হলে গেলে আমরা ওই টেকনিকটা দ্রুত অ্যাপ্লাই করতে পারি, যাতে আমরা কি স্টার্ট করতে পারি নাকি? হ্যাঁ, জি স্যার। তাহলে এখন দেখেন জি, আমি যখন একটা কম্পিউটেশন করি টেকনিক্যালি, তো কম্পিউটেশন করলে কি দিয়ে শুরু করি? আমি যখনই একটা ইনকাম ট্যাক্স কম্পিউটেশন শুরু করি, তখন আমি শুরু করি যে লাইক আমাকে কি বের করতে হবে? নেট প্রফিট বিফোর ট্যাক্স। অ্যাজ পার অ্যাকাউন্টস, জি স্যার। আর বিফোর অ্যাকাউন্টস বা যেটা দেন না কেন অ্যাজ পার অ্যাকাউন্টস, এটা দিয়ে শুরু করেন না? তারপরে জি। এবার আপনি অ্যাড লেস যা আছে এগুলো সব করলেন, জি জি করে আপনি কি ইনকাম ফ্রম বিজনেস বের করলেন। এই তো উদ্দেশ্য। জি স্যার। জি স্যার। এখন আপনার যদি এই উদ্দেশ্য হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে প্রত্যেকটা কাজ করা, নেট প্রফিট বের করা, এই ম্যাথে নেট প্রফিট দেওয়া আছে? না স্যার, দেওয়া না, নাই। না স্যার। এখানে কিন্তু টার্নওভার আর এক্সপেন্সেস দেওয়া আছে। তার মানে আপনাকে এটা করতে গেলে একটা এই যে একটা নোট 1 লাগবে। কি জন্য নোট 1 মানে কি? প্রফিট বিফোর ট্যাক্সটা বের করতে জি। হবে। বের করতে হবে না? তাহলে নোট 1 এ কি চলে যাবে? প্রফিট বিফোর ট্যাক্স চলে যাবে। আবার প্রফিট বিফোর জি। ট্যাক্স বের করতে জি গেলে স্যার। আপনাকে আবার কি কিছু ইনফরমেশন সেখানে কিন্তু লাগবে, জি আরো নোট লাগবে। সো প্রথম যে পেজ আপনার এক্সাম প্ল্যানিং থাকবে যে আমি যদি এটা একটা কম্পিউটেশন করব, তাহলে আমার মিনিমাম 2টা পেজ খালি রাখতে হবে প্রথম পার্টের জন্য। মিনিমাম কয়টা পেজ? 2টা পেজ। কয়টা পেজ? 2টা পেজ। একটা হচ্ছে ইনকাম ফ্রম ইনকাম কম্পিউটেশন, ফ্রম বিজনেস। এক পেজ, মানে আপনাদের হাতের এর উপরে, এটার জন্য এক পেজ খালি রাখবেন। হ্যাঁ, আর 2 নাম্বার পেজ কি দিবেন? ডিটারমিনেশন অফ কি? ট্যাক্স লায়াবিলিটি। ট্যাক্স লায়াবিলিটি। এটার জন্য আপনি পেজ খালি রাখবেন। খালি না রাখলে আপনি কিন্তু এটা করতে পারবেন না। তো আপনাকে ম্যাথসটা করলে আপনার তো 2টা পার্ট, পার্ট এ আর পার্ট বি। সো কম্পিউটেশনটা প্রথম লেভেলে হয়ে গেল নাকি? সেকেন্ডটা তো পরে শুরু করবেন। সো যদি এটার জন্য আপনার দেখেন যে না আমার একটু করতে বেশি সময় লাগে কম্পিউটেশন, আমি 2 পেজ খালি রাখবো, এটা 2 পেজ খালি রাখেন। আর ট্যাক্স লায়াবিলিটি 1 পেজে হয়ে যায়, তাহলে 1 পেজে হবে। তাহলে ম্যাক্সিমাম আপনার কত? 3 পেজ খালি রাখতে হবে। স্যার ওয়ার্কিংসটা আমরা আগে দিতে পারি না স্যার? আচ্ছা, টেকনিক্যালি আসলে আমরা তো ওয়ার্কিংস আগে দিই না নাকি? আগে দিই না, কিন্তু আগে তো ওয়ার্কিংসটাই করতে হয় আসলে। আসলে স্যার দেখে তো ভালো হইতো আর কি। ওয়ার্কিংস্টার এর জন্য একটা রিস্ক থাকে যে আসলে ওয়ার্কিংস্টার করতে যে কতটুকু স্পেস নিবে, রিস্ক লাগে। এর জন্য এটা আগে করলে কোনো সমস্যা আছে কিনা বা জিনিসটা আসলে হয় কি যে ধরেন সত্যিকার অর্থে যে আমরা তো মানে কম্পিউটেশনটা আগে দেখি, নিচে ওয়ার্কিংটা থাকে। আপনি যখন রিপোর্ট রাইটিং বলেন, ধরেন আপনার কি সমস্যা আছে যে আপনি যখন বলেন যে এ বি সি ডি না বলে আপনি শুরু করলেন ডি সি বি এ, সমস্যা আছে কোনো? আপনি তো সব অ্যালফাবেটই বললেন, আপনি সব অ্যালফাবেট বললেন না? জি। আপনি যদি ডি সি বি এ বলেন, অ্যালফাবেট কোনটা মিস গেছে? না যায় না, কিন্তু শ্রুতি মধুর হয় না। বলেন এ বি সি ডি,
তখন কোনটা মিস গেছে? জি না। যায় নাই। তো আসলে সত্যিকার অর্থে কি হয় যে আমরা ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশনটা তো ইজ পার্ট অফ মাই মেইন কম্পিউটেশন, মানে এটা করতে গিয়ে তো ক্যালকুলেশনটা করা। জি এটা আমি নোটে দিই। এই জন্য বলছি আপনারা যখন একটা জিনিস প্র্যাকটিস করবেন, আলটিমেটলি এখানে কি আছে দেখেন, এই যে এই জিনিসগুলোতে এই কম্পিউটেশনে তো এটাই আছে, আমরা যেটা দেখালাম, আমরা কিছুক্ষণ আগে যেটা দেখালাম, অ্যাটলেস হয় না নাকি? সরি, জি এক সেকেন্ড, এই যে কিছুক্ষণ আগে দেখালাম এটাই তো হয়, এটাই তো কম্পিউটেশন আছে। এর চেয়ে বেশি কিছু তো নাই, এর চেয়ে বেশি কিছু আছে কম্পিউটেশনে? এর চেয়ে বেশি কিন্তু নাই। না তো না, আপনারা আছে। চাইলে প্র্যাকটিস করেন, তাহলে ওয়্যার টু স্টার্টটা ইজিয়ার হবে। আর যদি আসলে সত্যিকার অর্থে না পারেন তখন নোটস দিয়ে শুরু করবেন, যদি না পারেন। হ্যাঁ, তো এইখানে কিন্তু এই ম্যাথসে যদি আমরা যাই, তো যেহেতু এখানে কি দেওয়া আছে, রেভিনিউ দেওয়া আছে এবং গ্রস প্রফিটও দেওয়া আছে, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে রেভিনিউ দিয়ে শুরু করবে, গ্রস প্রফিটের পার্সেন্টেজ অ্যাপ্লাই করবে। সেটা না করে আমি কিন্তু সরাসরি কি করতে পারি, জিপি দিয়ে শুরু করতে পারি, তাহলে আমার একটা লাইন কমে যায়। তার মানে আমি 300 দিয়ে শুরু জি করলাম, স্যার। মানে আমি টার্ন ওভার আর গ্রস প্রফিট যেটা আছে, আমি গ্রস প্রফিটের পার্সেন্টেজ না দিয়ে জিপি দিয়ে শুরু করলাম। ইয়েস ইয়েস, জি স্যার, জি স্যার। আমি টার্ন ওভার লিখলাম না বা জিপি পার্সেন্টেজ লিখলাম না, সরাসরি গ্রস প্রফিট দিলাম 300, 450, তারপর এটা কত 6125, এটা দিয়ে শুরু করলাম। জি তারপর স্যালারি এন্ড এক্সপেন্সেস, যেহেতু এটা এত পার্সেন্ট এভাবে বসলাম, মানে আমি আমাকে পিএনএলটা আগে করে ফেললাম। পিএনএলটা যদি আগে করি তাহলে আমার জন্য কি প্রফিট অ্যাজ পার অ্যাকাউন্টস করতে সুবিধা হবে। তাহলে দেখেন আমরা যে নোটগুলোর কথা বলতেছি, এই যে এখানে নোটের কথা বলছি, যে এই নোটের মধ্যে তাহলে কি হচ্ছে, এই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বানাতে হচ্ছে না জি এই এই আমাকে নোট 1 এর জন্য। জি তো নোট 1 এর জন্য যদি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বানাতে হয়, তাহলে আমি কি নোট 1 হচ্ছে কি আমার স্টেটমেন্ট অফ কি পিএনএল নাকি? জি হ্যাঁ, তারপর তো যদি আপনি শুরু করেন জি স্যার। রেভিনিউ, সিইউজিএস, জিপি, ওপি, অপারেটিং এক্সপেন্সেস, হ্যাঁ, অপারেটিং প্রফিট, এইভাবে আপনি আস্তে আস্তে কি ফিগারগুলো দিলেন। এবার এই যে আপনার সিইউজিএস করতে গিয়ে যদি কোনো একটা কি করতে হয়, ক্যালকুলেশন করতে হয়, সেটাকে আপনি নোট 2 দেন, তাহলে নোট 2 থেকে এখানে নিয়ে আসেন ফিগারটা, বুঝছেন? আপনার যদি অপারেটিং এক্সপেন্স বের করতে হয় তাহলে এটাকে নোট 3 দেন, নোট 3 থেকে অপারেটিং এক্সপেন্স এখানে নিয়ে আসেন, যাতে রিডার বুঝতে। স্যার একটা কোশ্চেন করবো স্যার। হ্যাঁ একটা কোশ্চেন করবো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা এই যে এখানে জিপি দিয়ে শুরু করছে, হ্যাঁ আমরা এখানে জিপির নিচে যে এক্সপেন্ডিচারের পার্সেন্টেজ গুলো আছে, এগুলো সবগুলো পার্সেন্টেজ যোগ করে 50% থেকে বিয়োগ দিয়ে আমরা টোটাল নেট প্রফিট দিয়ে শুরু করতে পারি না ডিরেক্ট? হ্যাঁ করতে পারেন, কেউ তো মানা করে নাই, কারণ প্রবলেমটা হচ্ছে কি জানেন, এটা করতে গেলে আপনি যখন ডেপ্রিসিয়েশন একবার যোগ করবেন, আবার বিয়োগ করবেন, আবার ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, তখন আবার ডাবল কাজ হয়ে যাবে। জি, রয়্যালটি একবার যোগ করে একবার বিয়োগ করতে হবে না, জি জি স্যার। তখন তো কাজ বেড়ে যাবে, কারণ এগুলো তো সব যোগ করতে হবে, এই যে ডেপ্রিসিয়েশন, তারপর হচ্ছে রয়্যালটি, এগুলো যোগ করতে হবে না। মানে আপনি চাচ্ছেন তো কি এই 15, 10, 10, 1, 12, 3, হ্যাঁ, এতটুকু পর্যন্ত। সব যোগ জি জি করে আপনি একসাথে পার্সেন্টেজ দিয়ে দিতে যাচ্ছেন, জি জি স্যার। আমি যদি বুঝে থাকি। এটা করলে হ্যাঁ আপনাকে ডাবল খাটনি করতে হবে। ঠিক আছে স্যার। এটা পারবেন না তা না, এখানে তো আপনাকে ভাই প্রফিট এন্ড লস বানানোর জন্য তো আলাদা নাম্বার দেবে না, আপনাকে নাম্বার দিবে কি জন্য, আপনাকে নাম্বার দিবে হলো যেমন কম্পিউটেশন অফ নেট ইনকামটা ইনকাম, ভাই। হ্যাঁ, নেট ইনকাম আর ট্যাক্স লায়াবিলিটি, ট্যাক্স লায়াবিলিটি, ডিটারমিনেশন অফ ট্যাক্স লায়াবিলিটি। জি জি। আপনার তো এটার জন্য নাম্বার দিবে, আপনার তো পিএনএল বানানোর জন্য নাম্বার দিবে না। সো আপনি যেভাবে পারেন সেভাবে, মানে মানে সঠিক যদি থাকে, আনসার যদি টু দা পয়েন্ট হয়, কেউ তো আপনাকে বাধা দিবে না। জি স্যার। ঠিক আছে, তো আমরা যদি এটার মানে এখন যেহেতু আসলে সময় নাই, যে আমাদের অল্প সময়, যতদূর করতে পারি দেখি একটু। আপনাদের পরের ক্লাস তো 3:30 শুরু হবে না? জি স্যার 3:30টায়। কয়জনের ক্লাস আছে এখানে? ওখানে আমার প্রায় ওই ক্লাসে অ্যাটেন্ড দিয়েছে প্রায় 50 জনের মতো পার্টিসিপেট করে আর কি। এখান থেকে ডাবল হয়তো 30-35 জন আছে স্যার। এই জায়গার মনে হয় বেশি জন নাই স্যার।
হ্যান্ড রেজ তারপর করলে তো হয়, কারা কারা আছে হ্যান্ড রেজ করলে তো আমরা কাউন্ট করতে পারি। তাও কম না স্যার, 30-35 জন আছে স্যার। যারা আছে একটু হ্যান্ড রেজ করেন, স্যার বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড রাইজ করলেই তো হয়। 30 না হ্যান্ড রেজ করলে হবে না, কারণ হচ্ছে এখন তো 3টে জুমে লাইসেন্স, বুঝলেন নাই? ওখানে সমস্যা আছে, ছেড়ে দিতে হবে জুম, নাহলে এডমিন এসে আমারে দিবে, বুঝলেন নাই? আচ্ছা, সেটাই হলো অন্য কথা স্যার। এখানে যেটা আছে দেখেন, এই কম্পিটিশন যেটা করছে যে এটা 2 3A, দেখেন এখানে সুন্দর করে লিখে দিচ্ছে ইফ টোটাল ট্যাক্স লায়াবিলিটি ফর দ্য প্রজেক্টেড কনসিডারিং, যদি ইফ এক্স বাংলাদেশ লিমিটেড কন্টিনিউ এজ এ সেপারেট কত 40, আর যদি মার্জ হয় তাহলে কত হবে 60 কোটি টাকা ট্যাক্স লায়াবিলিটি হবে। এটাই তো মানে 1A এর রিকোয়ারমেন্ট এটা ছিল না? জি হ্যাঁ। আর আচ্ছা, আর 1B মানে 3AB যেখানে দিছে না 1 আর 2 না নাকি? স্যার 1 আর 3 2 এর ছিল না নাকি? এর 1 আর 2, 3A এর 1 এবং 2, এর 1 and 2 এভাবেই তো আছে। জি স্যার। তাহলে A 1 and 2 দেখেন আনসারটা কি সুন্দর করে দিয়েছে, মানে আনসার কিভাবে চায়, সাজেস্টেড আনসার মানে কি এভাবে তারা চায়, তার মানে আনসারটা আগে এভাবে দিয়েছে। এর 1 এর আনসার এটা, মানে A 1 এর আনসার এটা, আর A 2 এর আনসার এটা, তার মানে একটা পেজ রিপোর্টের জন্য খালি রাখছে। তারপর এবার কম্পিউটেশনটা দিছে, দেখেন যে নোট 1 যখন দিছে সেখানে বলছে কি ট্যাক্সেবল প্রফিট, যদিও বলা উচিত ছিল টোটাল ইনকাম, এটা যদি মার্জ না হয় সেপারেট এন্টিটি হয় তাহলে এখানে ক্যালকুলেশনটা আছে, আর যদি মার্জ হয় এখানে ক্যালকুলেশনটা আছে। এখানে দেখেন তার ট্যাক্সেবল প্রফিট যেটা আছে 7.2, আর ইনকাম ট্যাক্স আফটার লস সেট অফ, এখানে লস সেট অফ করা হয় নাই, ট্যাক্স লায়াবিলিটি 25% এত আসে, আর মিনিমাম ট্যাক্স আসছে কত 3.6। যেহেতু মিনিমাম ট্যাক্স ইজ হায়ার দেন ট্যাক্স লায়াবিলিটি, এই জন্য এটাই তার ট্যাক্স লায়াবিলিটি এবছরের জন্য। আর যদি মার্জড হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে কি সেম, দুটোর জন্য ইমপ্যাক্ট 3.60। জি, কিন্তু যেহেতু পরবর্তী বছরে যেহেতু প্রফিট বাড়ছে এবং পুরো লসটা সেট অফ করতে পারছে যদি সেপারেট এন্টিটির জন্য, তাহলে দেখা যাচ্ছে আপনার কি তাহলে আপনার সুবিধা। হ্যাঁ, আর থার্ড ইয়ারে তো কোনো লস সেটআপের পরে পরবর্তী বছরগুলোতে লাভজনক হবে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে দেখেন লস সেট অফ হয়ে গেলে কিন্তু আর কি মার্জ হোক আর আনমার্জ হোক ট্যাক্স লায়াবিলিটি কিন্তু কোনো ইমপ্যাক্ট হয় না। তো অনেক ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি স্ট্র্যাটেজি নেয় যে প্রথমে মার্জ করবে না, প্রথমে সেপারেট এন্টিটি হিসেবে কন্টিনিউ করবে, লস যদি সেট অফ করতে পারে, লস সেট অফ হয়ে যাওয়ার পরে আমরা মার্জারে যাব, বুঝছেন? হয়তো শেয়ার কিনে নেয় কিনে নেয়, বাট কিন্তু তখন করে না যতক্ষণ না পর্যন্ত কি লসটা আপনার সেট অফ হয়। তো এখানে আপনারা কম্পিটিশনটা একটু দেখে নিয়েন, এখানে বাকি বিষয়গুলো এখানে দেওয়া আছে, আর যদি না বুঝে থাকেন এটা আমাকে একটু বলেন, চাইছিলাম যে এটা একটু হাতে কলমে আপনাদেরকে করা দিতে আসলে, কিন্তু ঠিক আছে স্যার। স্যার একটা প্রশ্ন শুধু স্যার একটু জানতে চাচ্ছি, আমরা শেষ করতে পারি না। হ্যাঁ বলেন স্যার। একটা কি পয়েন্ট মনে হয় না, শুধু মানে আমার যেটা মনে হয় যে সেটা হলো যে যদি আমি করতে চাই যে আপনার এই ট্যাক্স লসটা আমি যদি মানে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমি প্রথম যে টেকনিকটা নিব সেটা হলো যে মার্চ করব না। হ্যাঁ, মার্চ না করে যতক্ষণ পর্যন্ত লসটা অ্যাডজাস্ট করা হয় ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করবো যে লসটা অ্যাডজাস্টমেন্ট হোক আগে, দেন আমি মার্চে যাব, এরকম বিষয়টা, তাই না স্যার? না না, এটা আসলে আমরা তো বলতেছি আমাদের ট্যাক্সের পয়েন্ট অফ ভিউতে, শুধু ট্যাক্সের পয়েন্ট অফ ভিউ দেখলে তো হবে না। এই কোম্পানি যদি এটা চালাইতে গিয়ে আরো লস হয় তাহলে কোম্পানির আরো লস হবে না? হ্যাঁ, এটা ঠিক আছে। এই যে লাভটা হচ্ছে এটা তো লাভ নাও হতে পারে। হ্যাঁ, না যদি লাভ হয় এই পরিস্থিতি, জি, তাহলে আমি এই লসটা কি সেট অফ করতে পারবো? তো শুধু আপনি আপনার ট্যাক্সের পয়েন্ট অফ ভিউ দেখলে হবে না, ট্যাক্সের চেয়ে তো আরো আদার পয়েন্ট আছে। আমার তো ট্যাক্সের, হ্যাঁ, আপনি তো ট্যাক্স করি কি, আমার তো কাজ ট্যাক্সের। জি জি জি, এখানে মেইন জিনিস হচ্ছে কি এই ধরনের ম্যাথস আসলে এটা ভলিউমাস হয়, মানে অনেক বেশি সময় লাগে, বুঝছেন? বাট কিন্তু ম্যাথসটা কঠিন না, ম্যাথস কঠিন না বাট ভলিউমাস, মানে অনেক বেশি কম্পিটিশন করতে হয়। দেখেন দুনিয়ার ক্যালকুলেশন এখানে কয়টা 10টার মতো নোট দেওয়ার পর আপনি আপনার মেইন শিটে আসছেন। দেখেন এই যে মেইন শিটে মানে 10টার মতো আপনার ওয়ার্কিং করতে হবে। তো 10টা ওয়ার্কিং করাটা এত সহজ বিষয় না, অনেক সময়ের ব্যাপার। জি স্যার। হ্যাঁ,
মেইনলি হচ্ছে আমরা 45 মিনিটস পাবো। 45 মিনিটসে এতগুলি নোটস কিভাবে যে আমরা করব এগুলোতেই সমস্যা হয়ে যায় স্যার তখন। এখন আমি আপনাদেরকে বারবার একই কথাই বলতেছি ভাই, ডু প্র্যাকটিস, ডু প্র্যাকটিস, ডু প্র্যাকটিস। বুঝছেন? মানে প্র্যাকটিসের কোনো বিকল্প আমাদের নাই। মানে হাতে কলমে করা ছাড়া আপনি কখনোই বুঝতে পারবেন না। এখানে যখন প্র্যাকটিস করবেন তখনই বুঝবেন কিছু জিনিস আছে আননেসেসারি, সেগুলো আপনি বাদ দিতে পারবেন। বুঝছেন? কিছু জিনিস আননেসেসারি। এই যে এখানে কাজটা করছে না, এই পুরো কাজটা আপনি চাইলে আপনার মতো করে কি সাজা নিতে পারবেন। এটা অন্তত অর্ধেক হয়ে যাবে। আপনি যখন কাজ করবেন এই যে বেসিস, টার্নওভার, এগুলো কিছু লেখার দরকার আছে? হ্যাঁ, না না না, হয়তো লিখে দিলেন বেসড ক্যালকুলেশন করা হয়েছে বেসড অন টার্নওভার। বুঝছেন? বা একটা এখানে বাট একটা ফুটনোট দিয়ে এগুলোতে যে বেসড অন টার্নওভার আমি এগুলো ক্যালকুলেশন করছি, তাহলে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন, আপনার কোনো প্রবলেম হয় না। বুঝছেন? স্যার তারপর এই আপনি আমাদের স্যার শুধু টেকনিকের উপরে স্যার একটা ক্লাস নিয়েন স্যার একদিন 1 ঘন্টা খানিক, যে আমরা কিভাবে বেরিয়ে চলে আসবো। শুনেন, এই যে অ্যাক্সেস পারকুইজিট, এর জন্য সেপারেট নোট হয়তো দরকারই নেই, যেহেতু আমাদেরকে বলে দিচ্ছে যে কি এত % অ্যাক্সেস পারকুইজিট, তাহলে আমি যখন ট্যাক্স কম্পিটিশন করব তখন আমি ওইটাতে কি অ্যাক্সেস পারকুইজিটের এই পার্সেন্টেজ অনুযায়ী বসাই দিব। বুঝছেন? মানে আমি যখন এই শীটটা করব, আমাদের কোন শীটটা, এই যে এখানে যখন অ্যাড করব অ্যাক্সেস পারকুইজিট, হ্যাঁ হ্যাঁ, তখন বলে দিব যে এটা এত % অফ টার্নওভার। তাহলে আমাকে সেপারেট নোট করার দরকার আছে একটা লাইনের জন্য? না না, এইভাবে জিনিসটা শিখেন যে কিভাবে আমরা শর্টকাট পথে বেরিয়ে আসতে পারি, টাইম যাতে কম লাগে। বুঝছেন? তো আজকের মতো আপাতত এখানে থাকলো। যদি কোনো ইনফরমেশন আমরা পাই হালিম সাহেবের কাছ থেকে, আমরা আমাদের যে মেসেঞ্জার গ্রুপ যেটা আছে ওখানে আমরা জানাই দিব হয়তো যে আমরা কি করতেছি ইন ফিউচার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন বলেন, দ্রুত বলেন। আমরা যদি বাংলাদেশ অ্যাক্রুভ অ্যারাইজ না করে কিন্তু বাংলাদেশে পেমেন্ট হয়, সেই ক্ষেত্রে কি স্যার ট্যাক্স ইমপ্লিকেশন হবে স্যার? বুঝি নাই, আবার খুলে বলেন। মানে কোন ইনকাম বাংলাদেশে অ্যাক্রুভ অ্যারাইজ করে নাই, বাংলাদেশের বাইরে অ্যাক্রুভ অ্যারাইজ হয়েছে, বাট পেমেন্ট বাংলাদেশে হয়েছে স্যার। একটা উদাহরণ দিয়ে বলেন। যেমন ফর এক্সাম্পল আমি একজন নন রেসিডেন্ট যদি বাইরে ইংল্যান্ডে কোনো কাজ করে এবং তার বর্তমানে পোস্টিং হয়েছে বাংলাদেশে, এখন ইংল্যান্ডের ওই কাজের পেমেন্ট যদি বাংলাদেশে হয় স্যার, ইংল্যান্ডের ওই কাজের পেমেন্ট, যেমন মাল্টিন্যাশনালে অনেক থাকে যারা এমপ্লয়ি থাকে, যারা হয়তো পোস্টিং চেঞ্জ হয়, তারা তো নন রেসিডেন্ট, কিন্তু দেখা গেল যে তার আগের যেখানে কাজ করেছে সেটার পেমেন্ট বাংলাদেশে হয়েছে স্যার। এখন ওটা তো আছেই যে বাংলা, আমি যদি ইন্ডিভিজুয়াল হই বাংলাদেশের বাইরে ইনকাম করি, হ্যাঁ, তাহলে সেটা যদি বাংলাদেশে ব্যাংকিং চ্যানেল দিয়ে আনি তাহলে তো এটার জন্য ট্যাক্স হবে না। কিন্তু আমি যদি বাংলাদেশে বসে যদি বাইরে সার্ভিস দিই, হ্যাঁ, তাহলে সেটা কিন্তু আমার এক্সাম্পশন হবে না। আমি বাইরে বসে যদি বাইরে সার্ভিস দিই, ওই টাকা যদি দেশে আনি সমস্যা নেই। ধরেন আমাকে এক কোম্পানি জিজ্ঞেস করছে যে কোম্পানিটার নাম হচ্ছে বি লিমিটেড, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি, এমপ্লয়ি হচ্ছে ইকরাম, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি। ইকরাম করে কি বাংলাদেশে এমপ্লয়ি না, সে হচ্ছে বি ইউকের এমপ্লয়ি। বি ইউকে প্রত্যেক মাসে ইকরামের অ্যাকাউন্টে টাকা পাঠায় $10,000 করে। সে গত 3 বছর ধরে ট্যাক্স অফিসকে ডিক্লেয়ার করে আসতেছে যে তার রেমিটেন্স ফরেন ইনকাম, কোনো ট্যাক্স দিচ্ছে না। তো আমার কাছে আসছে বি লিমিটেড যে এটার উপর ট্যাক্স হবে কিনা, আমি বলছি ট্যাক্স হবে। জি স্যার। এতদিন যা পাইছে এটা যদি ট্যাক্স অফিস কোনো মতো ধরে, এটা 93 তে রিওপেন হবে, পেনাল্টি হবে। জি স্যার। জি স্যার। কিন্তু স্যার যদি এমন হয় যে নতুন একজন সিইও জয়েন করলো নেসলেতে, ফর এক্সাম্পল সিইও জয়েন করলো, সাউথ আফ্রিকান সিইও, তো সে সাউথ আফ্রিকায় যে কাজগুলো করেছে সেটার পেমেন্ট এতদিন অ্যাক্রু ছিল, এখন বাংলাদেশে পেমেন্ট করা হলো স্যার। সাউথ আফ্রিকা পেমেন্ট বাংলাদেশে আসবে কেন ভাই? মানে টাকাটা ট্রান্সফার করা হলো আর কি স্যার। না, এটা তো তার হোম কান্ট্রিতে যাবে। আচ্ছা, এটা এখানে আসার কথা না। বুঝতে পেরেছি। ধরেন কোন কারণে স্যার যদি আসে, যে ধরেন ওই সিইও ধরেন সামহাউ করে ধরেন বাংলাদেশে আসছে, বা তার টাকাটা বাংলাদেশে সামহাউ যদি আসে, ওনার কথা যেটা বললাম যে যদি কোনো টাকা ধরেন সে বাইরে কাজ করছে যেখানে করছে কিন্তু টাকাটা বাংলাদেশে মানে পাইছে, ওনার কথা হলো এটা, তাহলে এটা মানে কোন জায়গার ইনকাম হবে। স্যার আমি যেটা বলতে চাই স্যার, যে এটা এরকম হয়, যদি এটাই হয়
তাহলে এটা তো আমার স্কোপ অফ টোটাল ইনকাম আন্ডার সেকশন 17 দ্যাট ইজ 17 ওইখানে বলা আছে ইনকাম যে রিসিভড হ্যাঁ অর ডিম টু বি রিসিভড ইন বাংলাদেশ হ্যাঁ অ্যাক্রয়েজ এরাইজ আছে এবং রিসিভড আছে ডিম টু বি রিসিভড আছে তাহলে সেই হিসাবে এই ইনকামটা কি বাংলাদেশের তার টোটাল ইনকামের মধ্যে পড়ে না স্যার আন্ডার সেকশন 17 এটাই বলতে চাচ্ছিলাম স্যার উনি এটাই বলতে চাইছিলেন স্যার আমি বুঝতে পারছিলাম একজন নন রেসিডেন্ট যদি হয় এটা কিন্তু পাসপোর্টের জন্য না বিকজ অফ ট্যাক্স স্ট্যাটাস ঠিক আছে সে বাংলাদেশের বাইরে সোর্সের ইনকামের জন্য বাংলাদেশে ট্যাক্স দিবে না কিন্তু একজন যদি রেসিডেন্ট হয় তাহলে সে যদি বাইরে যদি কোনো সোর্স ইনকাম থাকে হ্যাঁ বাংলাদেশে গ্লোবাল ইনকাম গ্লোবাল ইনকামের উপর স্যার কি আমাদের আইনে তো এটা আছে যে যে নন রেসিডেন্ট হ্যাঁ তার মানে যেই সোর্সে হোক যদি সেই টাকাটা বাংলাদেশে সে রিসিভ করে তাহলে তার এটা বাংলাদেশে ইনকাম হবে স্যার আমাদের আন্ডার সেকশন 17 এ স্যার এই কথাটা বলা আছে 17 এর বি তে 1 এর বি না আমার আপনার মধ্যে এত মুখস্থ নাই 17 এর 1 এর বি না আপনার লোকের সমান না স্যার আপনি যা জানেন আল্লাহর মধ্যে ঠিক আছে যে আমি ভেরি প্লেস টু না এটা সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে ট্রানজাকশন বুঝাই বলতে পারছ না বুঝাই বললে আরেকটু বেটার হতো আমি ওনার কথাটা এটাই বললাম আর কি যে বাংলাদেশে টাকাটা কোনোভাবে রিসিভ করতেছে এখন যদি ওই নন রেসিডেন্ট বাংলাদেশে কোনো কারণে যদি ওর টাকা আসে হ্যাঁ এটা ট্যাক্সের বাইরে যাবে এটা চিন্তা করা যাবে না জি স্যার সেটাই কথা এত সহজ না রে ভাই আর আজকের মতো নাহলে আমার কিন্তু শোকস মার দিবে হয়তো যে আমার কারণে পরবর্তী ক্লাসে আলোচনা করব জি স্যার কালকে ইনশাআল্লাহ এডিশনাল পড়া দিয়ে স্যার ক্লাস নিয়ে আমরা ইয়েতে লিখবো এই কি বলে আমাদের কি বলে আপনার মেসেঞ্জার গ্রুপ আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই যখন স্যার এরপরে স্যার আমাদের কি যখন কোভিড-19 এর লকডাউন উঠবে হ্যাঁ তখন আমার একটা ইচ্ছা আছে যে যদি পরীক্ষা নেওয়া যায় ফিজিক্যাল পরীক্ষা আমরা একটা মক এক্সাম দিব আইসিবি তে আলহামদুলিল্লাহ আপনারা থাকবেন এটা স্যার একবারে হাইলি স্যার জি স্যার কিন্তু মক এক্সাম নিয়ে তো লাভ নেই আপনারা তো পরীক্ষা দেন না স্যার মাঝখানে দিব স্যার মাঝখানে সবাই পড়াচ্ছে দিব স্যার ইনশাআল্লাহ সরাসরি পরীক্ষা হলে আরো বেশি অ্যাটেন্ডেন্স হবে আশা করি মা ভাই আমি খুব হতাশ আপনাদের পারফরম্যান্স স্যার মানুষ তো বুঝছেন কি করবেন আর হ্যালো স্যার এটা স্যার আগের দিনে ছিল এখন ট্যাক্স শেয়ার করতে করতে পরিস্থিতি মানে এরকম হয়েছে যে পরীক্ষার কথা বললে আশা করি অনেকে অ্যাটেন্ড করবে স্যার কিন্তু পাস করে না সুতরাং জাজটার জন্য সে আসবে সর্বশেষ ম্যাথটা একটু কাইন্ডলি দিয়ে দিলে আমরা একটু যতটুকু মিনিমাইজ করতে পারি আমরা চেষ্টা করব স্যার একটু মিনিমাইজ করতে স্যার যেহেতু একটু বড় স্যার বুঝি নাই সর্বশেষ ম্যাথটা স্যার এটা একটু আমাদেরকে দিয়ে দিলে সর্বশেষ ম্যাথ ভ্যাটে যেটা আছে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে সলিউশন দিব এবং তাদেরকে এখন যেটা করা তোমরা কখনোই যারা পরীক্ষা দেয় না তাদের সাথে শেয়ার করবে না এই মর্মে তোমাদেরকে দেওয়া হলো স্যার আমি স্যার আমাদের যে প্রবলেমের কারণে তো স্যার পার্টিসিপেট করতে পারি নাই এটা কি করা যায় স্যার যারা করেন এটা বাদ শেষ না স্যার প্রবলেমটা তো স্যার লিগ্যাল ছিল স্যার স্যার আমার অফিসে অ্যাটেন্ডেন্স স্যার আপনাকে আমি স্যার সেন্ড করে দেব স্যার আমি আক্তার বলছি স্যার আমি আগে স্যার জানাইছি স্যার আপনাকে আচ্ছা জুয়ারিয়া কিছু বলতে চাই ওকে কিছু বলতে দেন ভাই আক্তার থ্যাংক ইউ স্যার স্যার আমি বলতে চাচ্ছিলাম আমাদের 9 নভেম্বর ডিসেম্বর 19 এর 2 এর যে অঙ্কটা আছে ইন্ডিভিজুয়ালের অঙ্ক ওইটা একটু স্যার আপনি যদি সময় করে কিছুক্ষণের জন্য ডিসকাস করতে নেন নেক্সট ক্লাসে ভাই পার্সোনাল ট্যাক্সে আমাদের গুরু হচ্ছে রঞ্জন স্যার স্যারকে বলছি স্যার আপনি পার্সোনাল ট্যাক্স এমন ভাবে পড়া দিবেন যাতে আমার কিছু টাচ করতে না হয় ওনার তো ক্লাস নাই আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই শুনেন তার মানে এই না যে আমি পার্সোনাল ট্যাক্স জানি না বুঝছেন পার্সোনাল ট্যাক্স আমি জানি আমি করতে চাই না এগুলো ভালো লাগে না স্যার মার্জারের ম্যাথের এই সর্বশেষ যেটা করাচ্ছিলেন স্যার এটা একটু দিয়ে দিলে আমরা একটু মিনিমাইজ করে স্যার আপনাকে প্রয়োজনে দেখাইলাম স্যার যে কতটুকু করতে পারলাম ঠিক আছে আপনারা করে পাঠান আপনারা নিজেরা একটা ডেভেলপ করে পাঠান স্যার আমি স্যার করে স্যার পাঠাইছি আপনাকে একটু স্যার কামাল বলছিলাম তো ঠিক আছে আজকের মতো স্যার নেক্সট ক্লাস কখন হবে স্যার সৈকত বলছি স্যার আমাদেরকে টিপি ডকুমেন্টগুলো কি শেয়ার করবেন একটু কাইন্ডলি আচ্ছা ঠিক আছে আমি টিপির আমার যা ডকুমেন্ট আছে সেটা শেয়ার করে দেব কালকে কি ক্লাস হবে স্যার থ্যাংক ইউ আগে দেখি আমরা একটু দেখি যদি হালিম সাহেব বলে তাহলে দেখা যাক কি হয় স্যার যখন এই ক্লাসটা কোন টপিক নিয়ে স্যার আলোচনা করবেন স্যার এমদাদ সাহেব কিছু বলতে চাই মনে হয়
আন্ডারস্ট্যান্ড? হ্যালো, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমরা ছেড়ে দিই, থ্যাংক ইউ নাহলে থ্যাংক ইউ। অন্যরা ক্লাস করতে পারবে না ভাই আমাদের জন্য।